তুমি সবাইকে চেয়ারে বসে যাও বাবা। ডাক্তার আসাদুজ্জামান দীপককে পেয়ে এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, স্বেচ্ছাসেবক দল সবাই আমরা গর্বিত। তার নেতৃত্বে আগামী দিনে এই আসনকে আমরা বিএনপির পক্ষ থেকে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এই আশা, এই আহ্বান দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিএনপি নেতা জনাব মোশাররফ হোসেন রসু এবং তবুর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আমরা সরকারের মাধ্যমে সকলে অভিনন্দন জানাই। রসু এবং তবুকে তাদের দেশে আসার জন্য তাড়াতাড়ি তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বেদিরবন্দর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মোশাররফ হোসেন রসু এবং তবু স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রাজনকে অভিনন্দন এবং বিভিন্ন পর্যায়ে নেতাদের নাম সকলের বলতে পারিনি বলে দুঃখিত। রসু এবং তবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে সুশৃঙ্খলভাবে চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করছি, আপনারা সকলে চেয়ারে বসুন। রসু বাবা এবং তবু বাবা দুজনে চেয়ারে বসায় দেন একটু দয়া করে সবাইকে। রাজন সকলকে চেয়ারে বসায় দাও। মহিলাদের পশ্চিম সাইড, পুরুষদের পূর্ব সাইড এবং পিছন সাইড। সবাইকে সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি সকলকে বিনীত অনুরোধ করছি, আপনারা সকলে চেয়ারে বসুন। আপনারা চেয়ারে বসুন।
সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যদি খেয়াল করেছেন, আমাদের দেশে এই অঞ্চলে যতগুলো মিটিং হয়, মিটিংয়ের ব্যানারে মিটিংয়ের ব্যানারে একজন প্রধান অতিথির নাম থাকে না। আজকের মিটিংয়ে কোনো প্রধান অতিথির নাম আছে? আজকের মিটিংয়ে কোনো প্রধান অতিথির নাম নাই। আমি প্রধান বক্তা হয়েছি, প্রধান অতিথি হয়ে আসি এখানে। এই হল আমার জন্মস্থান, আমি এখানকার সন্তান। এটা আমার বাপ দাদার বাড়ি। নিজের বাপ দাদার দেশে কেউ প্রধান অতিথি হয় নাকি? নিজের বাপ দাদার দেশে যে লোক প্রধান অতিথি হয়, তিনি তো অতিথি নেতা, তিনি তো প্রকৃত নেতা নন। আমার অনেক সহযোগী যখন আমি বিদ্যালয়ে যখন হলো, দাদা আমার নাম প্রধান অতিথি, আমি তো প্রধান অতিথি হতে পারবো না, আমি প্রধান অতিথি হবো না, আমাকে প্রধান বক্তা বলতে প্রধান অতিথি কে হবে? আমার মিটিংয়ে কোনো আমার সবাই যারা আছে তারা হচ্ছে না আমার প্রধান অতিথি। আপনারা সবাই প্রধান অতিথি আজকের এই আপনাদেরকে সচেতন দিবস করতে হবে। বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট একটা ফ্যাসিস্ট সরকার পরিবর্তন ঘটেছে। যে সরকার শেখ হাসিনা নেতৃত্বাধীন সেই সরকার গত 15 বছর বাংলাদেশে কোনো নির্বাচন দেয়নি। বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে বিমুখ করেছিল। দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে পার্লামেন্টে তারা গিয়েছে, বিনা ভোটে তারা প্রধানমন্ত্রী হয়েছে। সম্পূর্ণ বেআইনি। 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, সমস্ত ইলেকশন বেআইনি। প্রধানমন্ত্রী বেআইনি ভাবে নিজের প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন গত 15 বছর। বাংলাদেশের মানুষের উপর তিনি জুলুম করেছেন, খুন করেছেন, কণ্ঠ স্তব্ধ করার জন্য তিনি নির্যাতন করেছেন, গুম করে দিয়েছেন এবং শত শত মামলা দিয়েছেন। আমি আজকে যে বক্তব্য রাখছি, আমার নামে 126টি মামলা এবং আপনাদের অনেকের নামে প্রচুর মামলা হয়েছে। মামলা করবেন, নির্যাতন করবেন, গুম করবেন, এগুলো তো ফ্যাসিস্ট সরকারের চরিত্র। কিন্তু বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা সরকার বাংলাদেশকে পাচার করে দিয়েছে। তাদের একজন মন্ত্রীর নামে লন্ডনে, তার নামে 300 ফ্ল্যাট, 350 ফ্ল্যাট, দুবাইতে ফ্ল্যাট, মালয়েশিয়ায় ফ্ল্যাট, আমেরিকায় ফ্ল্যাট, তাদের ছেলে মেয়েরা বিদেশে খরচ করে সম্পদ সবকিছু বাংলাদেশ থেকে
অপকর্মের দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না। যে যারা অন্যায় করছেন, গণশত্রুতে পরিণত হচ্ছেন, তাদের দায় দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না, তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, বহিষ্কার করে দেওয়া হবে। আর কোন নেতা যদি আমরা দেখি, আমরা ফেসবুকে দেখছি, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, ওই আওয়ামী লীগের লোকজন যারা এই সমস্ত বিএনপির নেতাদের সাথে একটু মাথা উঁচু করে, একটু ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে, তাদের ছবির উপরে কিন্তু লাল কালি দিয়ে দেখে দেয়, এই হচ্ছে সেই লোক, এই হচ্ছে সেই কুলাঙ্গার। এই কুলাঙ্গার আওয়ামী লীগের আমাদের দলের নেতা কর্মীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, পুলিশের কাজ করেছে, সেই লোক এখন বিএনপির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছে। এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা প্রশ্রয় দেবে, তিনি যত বড় নেতা হন না কেন, তাকে বয়কট করবেন, তাকে যত বড় নেতা হন না কেন, তাকে বর্জ্য পদার্থের মতো ময়লা জিনিসের মতো থাকে, তার বিরুদ্ধে ফেলে দেবেন। ওই সমস্ত নেতার প্রয়োজন আমাদের নাই। স্পষ্টভাবে বলতে চাই, আমরা শুধুমাত্র ভোটের রাজনীতি করি না। আমাদের অঞ্চলে মাদকের অনেক উৎপাদ হয়েছে, মাদক, ঠিক কিনা? মাদকের উৎপাদ হয়েছে। আমি আসলে মাদকের বিরুদ্ধে, এই যারা মাদকের ব্যবসা বাণিজ্য করছে, আমাদের যুব সমাজকে যারা ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমি জনগণকে সংগঠিত করে খুব তাড়াতাড়ি আমি কর্মসূচি দেব, মানববন্ধন করবো এবং গণজমায়েত করবো এবং পুলিশকে বলতে চাই, এই মহরম থানায় এই পুলিশের ওসিকে বলতে চাই, যদি আগামী 15 দিনের মধ্যে ওয়ারিমান্দা, মেদিনীগঞ্জ, বনশ্রী, যে সমস্ত অঞ্চলের ভারতের হটস্পট হয়ে গেছে, সেই সব জায়গা থেকে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আপনার থানা কিন্তু ঘেরাও করবো আমরা। বিএনপির সামনে নির্বাচন হলে জনগণের ভোটে ক্ষমতা হবে, এই নয় আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, আর ধানের শেষের ভোটের জন্য অপেক্ষা করবো না। সামাজিক দায়িত্ব আমাদের আছে, আমাদের যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে। আমার গ্রামের পাশে একটা পদ্মা ব্রিজ আছে, এখানে চল করছে অনেক জায়গায়, কিন্তু বালু উত্তোলন নামে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, জলপথকে ধ্বংস করার চেষ্টা করছেন, গ্রামগুলো ভেঙে যাচ্ছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কিন্তু আমরা মানববন্ধন করবো এই নওয়াঘাটে, আমরা গণজমায়েত করবো। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসককে বলে দিতে চাই, এই অবৈধ বালু ব্যবসায়ী যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবৈধ বালু ব্যবসায়ীরা কোনো ছোট ছোট ম্যানবাক্সের মতো কোনো যন্ত্র দিয়ে তারা কিন্তু বালু কাটে না, বড় বড় জাহাজ দিয়ে তারা বালু কাটে। সুতরাং এই বালু কাটা বন্ধ করতে হবে, জানি না বললে চলবে না, এগুলো দেখা যায়। জনগণ দেখতে পেলে আপনারা কেন দেখতে পান না? কেন? ওই বালু কাটা বন্ধ করতে হবে, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মহকুমা 114টি ইউনিয়ন ছিল, ভেঙে এখন 10টি ইউনিয়ন দাঁড়িয়েছে, 4টি ইউনিয়ন ইতিমধ্যে নদীগর্ভে চলে গিয়েছে। আমাদের মহকুমাকে রক্ষা করতে হবে, আমাদের পার্শ্ববর্তী জমি বাড়িকে রক্ষা করতে হবে, আমাদের জনপদকে রক্ষা করার জন্য নদীতে বাঁধ দিতে হবে। ওইখানে দুর্নীতি করলে চলবে না, জিও ব্যাগের বালি ভরাট করে নদীতে ফেলবেন, 50 বস্তা বালি ফেলে 5000 বালি হিসাব দেবেন, ওই সমস্ত দুর্নীতি কিন্তু চলবে না। দুর্নীতির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, অসামাজিকতার বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করবো, শুধু ভোটের লড়াই করবো না, জনগণের অধিকার, জনগণের জান মাল নিরাপত্তা রক্ষার জন্য কিন্তু আমরা আন্দোলন করবো এবং কাউকে ছাড় দেব না। বন্ধুরা, আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্ট কেন হয়েছে, 24-এর 5ই আগস্ট কেন হয়েছে, মানুষ একটা পরিবর্তন দেখতে চায়। ওই আওয়ামী স্টাইলের রাজনীতি, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে সেই রাজনীতি চলবে না। আওয়ামী লীগ যে স্টাইলের দিনের ভোট দাবি করেছে সেই স্টাইল চলবে না। আওয়ামী লীগ যেভাবে দাবি করেছে ওই বডি ব্লাড ডিলার মাদক সম্রাট, তাকে নমিনেশন দিয়েছে, কারণ তারা অনেক টাকা আছে। হাজি সেলিমকে তাকে নমিনেশন দিয়েছে, তারা অনেক টাকা
আপনার সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে হচ্ছে ট্রেন আসবে, ট্রেন যাবে, আপনি একটা ওয়েটিং স্টেশনে আছেন, মাঝের একটি সরকার, টেম্পোরারি সরকার, নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইংরেজিতে এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টে পাঠশালা পরিকল্পনা করার কাজ। ইন্টারিম গভর্নমেন্টে বিমানবন্দর বানাবার কাজ না। ইন্টারিম গভর্নমেন্টে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কাজ হবে। আমি সিঙ্গাপুর বানাতে চাইতো, এটি তাদের কাজ। তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে বাংলাদেশ যাতে ভবিষ্যতে সিঙ্গাপুরের চেয়ে বড় দেশ হতে পারে। তাদের কাজ হচ্ছে বাংলাদেশ যাতে এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হতে পারে, মানুষের কর্মসংস্থান হতে পারে, বাংলাদেশের বিনিয়োগ হতে পারে, আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা গ্রহণ করবে, ভালো বিশ্ববিদ্যালয় হবে, ভালো কলেজ হবে, শিক্ষকদের ভালো লেখাপড়া প্রদান করবে, আইন শৃঙ্খলা ঠিক থাকবে, বাড়াবাড়ি থাকবে না, এমন একটি ব্যবস্থার সূচনা তারা করে দিয়ে যাবে, পথটা তৈরি করে দিয়ে যাবে। পথটা যখন আজকে মিটিংয়ের আয়োজন হয়েছে বলে আমি মিটিং করতে পারছি, কিন্তু আমি কি মনে করতে পারি যে আমার এই স্টেজের মিটিং কেমন পর্যন্ত চলবে, 5 বছর পর্যন্ত চলবে, আপনারা 5 বছর ধরে আমার বক্তৃতা শুনবেন? কিছু কিছু উপদেষ্টার বক্তৃতার মধ্যে মনে হয় বাংলা একটা কথা আছে, বলে বাঙালির মসজিদের শুনতে চায়, শুনছেন না? কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়ের জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চায়, জনগণকে তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ সংবিধান স্পষ্ট করে রাখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য সরকার গঠন করবেন, সেই সরকার যিনি মেজরিটি হবেন, মেজরিটি লিডার তিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে সংবিধান অন্য কোনো কথা রাখা নাই। এটা চলবে না গত 15 বছর, সেই জন্য ব্যবস্থার পরিবর্তন করেছে, এটার জন্য সংগ্রাম হয়েছে, এটার জন্য মানব জীবন দিয়েছে, এটার জন্য বিপ্লব হয়েছে, এটার জন্য অভ্যুত্থান হয়েছে। সুতরাং অভ্যুত্থানের মর্ম মানে শহীদের রক্তের যে চেতনা আছে এটা ধরে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা পরিশ্রম করছেন, তার নেতৃত্ব সুনামের কারণে বাংলাদেশের বিনিয়োগ তারা আকৃষ্ট হচ্ছে, অত্যন্ত ভালো। তিনি উচ্চারণ করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন তাদের সঙ্গে যে বাংলাদেশের ভবিষ্যতে এমন একটি নির্বাচন হবে, যে নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করে তেমনি তিনি নির্বাচনের সঙ্গে আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিরোধী দল চাইলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চায়, তিনি চায় ছোট সংস্কার হলে, ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে নাকি আগামী 2 মাস, দুঃখিত, প্রায় 10 মাস। আমার বক্তব্য হচ্ছে এই পর্যন্ত গত 8 মাস চলছে, গত আগস্ট থেকে একটি সংস্কারও আমরা দেখতে পেলাম না। 8 মাসে কি একটি সংস্কার হয়েছে? না। হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে 34 জন, কোন নিয়ম নীতি ছাড়া বিচারক নিয়োগ হয়েছে। অথচ রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করবে, কিন্তু বিচারক আইনটা সংশোধন করে না। সংবিধান ছাড়া বাংলাদেশের যে কোনো বিধিবিধান রাষ্ট্রপতি পার্লামেন্ট রাষ্ট্রপতি সেটা জারি করা হয়, কিন্তু সংবিধান রাষ্ট্রপতি বলতে সংবিধান বলতে জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত এমপিরা তারা সংবিধান বলে, অন্য কারো সংবিধান করার কোনো হক নাই, কোনো অধিকার নাই, সেটা যদি কেউ করে সেটা বেআইনি হলে কারণ বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইনজীবী, তিনি বর্তমান সংবিধানের আওতায় তিনি শপথ নিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিগণ
অধিকারী সরকার। সুতরাং এই সরকারের ভিত্তি হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান। এই সংবিধানের যে কোনো ধারা উপধারা বদলাতে পারবে, কিন্তু সেটাকে নির্বাচিত সংসদের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে বদলালে সেটা বেআইনি হবে। সেই বেআইনি কোনো পরিবর্তন বাংলাদেশের জন্য ভালো হবে না। বাংলাদেশের জন্য ইতিমধ্যে অনেক বিপজ্জনক কাজ হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অনেক হুমকির কাজ হয়েছে। এখানে নির্বাচিত সরকার এই কারণে দরকার, একটি নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়ে যে সর্ববিরোধী যে ষড়যন্ত্র করতে পারে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বুক চিরে ভারতের ব্যাংকগুলো 16 টাকার ব্যাংকগুলো বড় বড় ব্যাংকগুলো বাংলাদেশের সীমানার উপরে মানুষের জায়গার উপরে তারা চলাচল করে। কলকাতা থেকে আসছে আবার সেই 7 সিস্টার ওই মেঘালয় বলেন, শিলং বলেন, ওখানে একটা মণিপুর বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, এই সমস্ত রাজ্যে ভারতের বানানো যাচ্ছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে, বাংলাদেশের রাস্তা ব্যবহার করে, বাংলাদেশের বুক চিরে সরকার রাস্তা বানিয়ে দেওয়া বিগত সরকার সেই রাস্তা ব্যবহার করে ভারতের প্রাণী যাচ্ছে। আমাদের মাত্র 20 সাল থেকে সরকারের চুক্তি করেছে 2020 সাল। মাত্র 4 বছর যাবৎ আমাদের মালামাল কিছু ভারতের জমিনের উপর লেখা ছিল, সেটা নরেন্দ্র মোদী সরকার গত 2 দিন আগে বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশের মালামাল ভারতের উপরে যাবে না। কেন? ভারতের বিমান বন্দরের জ্ঞান হয়ে যাচ্ছে, তো ভারতের সমুদ্র বন্দরের জ্ঞান হয়ে যাচ্ছে। আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনার ভারী ভারী কাজগুলো যখন আমাদের মাটির উপরে যখন যায়, আমাদের পুত্রে যখন আপনার মালামালগুলো যায়, আমাদের রাস্তা জ্ঞান হয় না, আমাদের বন্দর জ্ঞান হয় না। কয়েকটা ট্যাক্স দেন, নামমাত্র একটা ট্যাক্স দেন আপনার। কারণ বিগত যে গণবিরোধী সরকারটা ছিল সেই সরকার ট্যাক্সটাও ঠিক মতো নেয়নি। আওয়ামী লীগের অর্থ উপদেষ্টা ছিলেন বশির রহমান, তিনি বলেছেন ট্যাক্স দেওয়া নাকি এটা অভদ্রতার কাজ। আমার এখানে ব্যবসা করে ট্যাক্স দেওয়ার অভদ্রতার ব্যাপার। এই যে একটা গোলামিমূলক একটা সরকার ছিল, এই গোলামী সরকারকে মানুষ হারিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ গোলামের দিন আর করতে চায় না, আর গোলামের শাসন মানুষ চায় না। এই সরকারকে বিদায় করেছে, এই সরকার চিরজীবনের জন্য সালাম। এই সরকারকে কোনদিন গ্রহণ করবে না।
মুসলমান, ওদেরকে চলবে। আপনাদের আপনাদের সঙ্গে বলি, আমি আসলে বলবো আমার বয়স 60-এর উপরে এখন। আমি জীবনে কোনোদিন আপনাদের ফেলে গিয়েছি, আমি ছাত্র আপনাদের ফেলে গিয়েছি। যখন হোসেন বাংলাদেশের শাসনকারী করলো, আমি তো আপনাদেরকে আমার মানুষকে ফেলে যাই না। ছোটবেলা আমার মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার কোনো কিছু কাজ ছিল না। আমি আমেরিকা ছিলাম, আমেরিকা থেকে যেতে পারতাম, কিন্তু আমি বাংলাদেশকে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জনগণকে ভালোবাসি বলে আমি আমেরিকাকে আমার দেশে চলে আসছি। যে আমার দেশকে আমি ভালোবাসি, আমার কিছু কাজ ছিল তাও চলে আসছি। আমি তো বলতে পারতাম যে আমি রাজনীতি করি না, কারণ আমি তো চলে আসছি। আমি তো বলতে পারতাম আপনারা আমার সাথে দেখা করবেন না। আবার আমি যখন কোনো কথা ছিল, আমি তো আপনাদের ফেলে গিয়েছিলাম, আমি কি আপনাদের ফেলে গিয়েছিলাম? আমি কি আমার কথা বন্ধ করে দিয়েছিলাম যে আমি এখন রাজনীতি করলে আপনাদের সাথে দেখা হবে না? আমি আপনাদের পাশে ছিলাম। বিএনপির যতবার দুর্যোগ আসে, বিএনপির যতবার বিপদে সংকটে পড়েছে, ততবার দল আমাদের দায়িত্ব দিয়েছে, ততবার আমি দলের দায়িত্ব গ্রহণ করেছি। জীবনের ভয় চিন্তা না করে, কারণ আমার আগে যিনি দায়িত্ব পালন করতে নিয়ে কাজটি তাকে ফোন করা হয়েছিল, আমি তারপরে আমি দায়িত্ব পালন করলাম। আমার পরিবার তোমাকে ফোন করে ফেলে আমি রাজনীতি করি, আমি আমার দলকে ভালোবাসি, আমি তো দলের দায়িত্ব পালন আসি জানতে পারবো। আমি কখনোই দলের দায়িত্ব পালন থেকে কিছু হয়নি, দল পালন করতে না। সুতরাং আপনার যে নেতা আপনার সুখে আছে, আপনার দুঃখে আছে, যে কোনদিন আপনাদের পরিত্যাগ করে জীবনে, যে মাঝে মধ্যে পরিত্যাগ করে, খারাপ করে কেউ কেউ কথিয়া করতে হঠাৎ করে সামনে ঘুরে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখলো বিএনপি দলের ক্ষমতা তবে আমার বিএনপি বলা দরকার। আমরা তো সেই টাকার লোক না, আমাদের জন্ম বিএনপি থেকে, আমাদের বিকাশ বিএনপি থেকে, আমরা বিএনপিকে পর্যন্ত মহিলা ছোট একটা পিস লাগেছিল বিএনপি, জিয়া রহমানের সেই বিএনপি এখন বিশাল বড় কাজের মতো। বিএনপি আমাদের জীবন, বিএনপি আমাদের স্বপ্ন, বিএনপি আমাদের ভাবনা। বিএনপিকে ত্যাগ করে জনগণকে ত্যাগ করার জন্য রাজনীতি আমরা করি। বন্ধুগণ, আমি আমাদের কোনোদিন দায়িত্ব করতে চাই, আমরা আমি আল্লাহ হুকুম থাকে, আমি সর্বদা আল্লাহর উপর আত্মর করে কথা বলতে পছন্দ করি। আল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহ যদি রাজি খুশি থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে আমার দেশের জনগণের খেদমতের জন্য তিনি আমাকে কবুল করবেন বা কবুল করেছেন, আমি আপনাদের পাশে গত 50 বছর রাজনৈতিক জীবনে যেভাবে ছিলাম এভাবে আপনাদের পাশে থাকবো। আরেকটা ব্যাপার করতে চাই, আমি সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। অন্তত পক্ষে আমাদের মুসলিমে একটা মেডিকেল কলেজের কথা সরকার ভেবেছে, এগুলো যারা উদ্যোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি বলতে চাই, বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজ মিলে প্রায় 70টির মতো মেডিকেল কলেজ আছে। জনগণের স্বাস্থ্যের অবস্থা ভালো হয়েছে, মেডিকেল কলেজগুলোর হার কি খুবই বিরাট অবস্থা। প্রতিষ্ঠান করে না, প্রতিষ্ঠান চলে না, মানুষের অভাব। এদেশের প্রেসিডেন্ট চিকিৎসার জন্য যেতে অথচ দেশে কিন্তু 70টা মেডিকেল কলেজ আছে। এই যে প্রেসিডেন্ট সাহেব উনি হাটের অপারেশন করতে গিয়েছেন, তার মানে আমার চিকিৎসা ব্যবস্থা হবে। এদেশের প্রধানমন্ত্রী চোখের চিকিৎসা করার জন্য চলে যায় লন্ডন। ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চিকিৎসার জন্য লন্ডনে যায় না, তিনি ভারতীয় চিকিৎসা। আমি আসলে আপনাদের কাছে আজকে আমি আপনাদের ওয়াদা করতে চাই, আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের মেডিকেল কলেজ আপনাদের সকলের স্বপ্নের মধ্যে ধারে কাছে মেডিকেল কলেজ
ইনশাআল্লাহ নবীর এই সীমানার মধ্যে আমরা এমন মাঠের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান করব, এই সরকারের কাছে ধন্যবাদ। কিন্তু আমরা এমন একটি প্রতিষ্ঠান করব যে প্রতিষ্ঠানের চিকিৎসা বিজ্ঞানের ভারত বলেন, সিঙ্গাপুর বলেন, অন্য নানা দেশের লোকরা যারা প্রবেশ করে আমার দেশের চিকিৎসা বিজ্ঞানে, যেমন এখন আমাদের চেন্নাই মেলে দেখেন, আর চেন্নাই মেলে এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চিকিৎসা করবে এখন তারা এই পাবে প্রচুর দিয়ে চিকিৎসার কারণে মানের অমর মানের চিকিৎসা প্রতিষ্ঠানিক সম্মান আমরা আমাদের যুব সমাজ এই আজকে যত লোক এসেছিল মিটিংয়ে সবাই মিলে চেয়ার বসে থাকতেন, তাদের জায়গা দিতে পারতেন, কিন্তু ওই যে বসতে চায় না, ওই রাস্তা শুরু হয়েছে। ঠিক আছে, আমাদের ছেলে বিদেশে দিয়ে দিচ্ছে, তো বিদেশে যাবে খুব ভালো, আমি বিদেশে গেলে বিদেশে আমরা এই বিক্ষোভ করে এমন একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করব যাতে করে আমাদের বিক্ষোভ ছেলেমেয়েরা এলাকার ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা নেবেন, ভাষা শিক্ষা নেবেন, এবং বিদেশে যে অনেক বেশি ডলার রিয়ালের ভালো চাকরি করতে পারেন সেই ধরনের আমরা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং তাদের কর্ম সংযুক্তি ব্যবস্থা করব। এখানে আমি স্বীকার করতে আপনি থাকে ভালো থাকবে না। আমরা ক্ষমতা আসলে 15 দিন বলে দিলাম, আমি আসলে বলবো আমি বলে দিলাম, আমি যদি এখানে মুক্তি হই, এখানে মুক্তি হই, 15 দিনের বেশি এখানে মাদক থাকবে না। একদম মাদক ছিল আপনি মেহরবানি করে মাদক বিদায় দিতে হবে। কোন আন্দোলন চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্বৃত্তপনা চলবে না, এমপির নাম ভাঙে, মন্ত্রীর নাম ভাঙে, সরকারের নাম ভাঙে, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এইসব দুর্বৃত্তপনা চলবে না। আমরা বুঝতাম এইসব দুর্বৃত্তপনা, ওই দুর্বৃত্তপনা রিপিট করা হবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং খালেদা জিয়ার দোয়ায় এবং আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি সরকার গঠন করব যে সরকারের কোন দুর্ভিক্ষের কোন স্থান থাকবে না। আমার কথা বলতে চাই, আমার কোন ভিত্তিগ্রস্ত স্থান বলে ব্যক্তি বদল বলে কোন চোখ বাটপার দুর্ভিক্ষ এই জাতীয় কিছু আমার আহ্বানের আবশ্যকতা প্রক্রিয়া আমার চারপাশে আমার পাশে কোন দুর্ভিক্ষ থাকবে না। প্রক্রিয়া এটা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা সুশাসন করব, বাংলাদেশের জন্য দরকার একটা সুশাসন দল করব। আর সুতরাং আমরা 5ই আগস্টে যে শব্দ এই যে ব্যানারে আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানে রাষ্ট্র রাজনীতির পরিবর্তনের কথা বলেছি, এদের অধিকারের কথা বলছি, যে রাষ্ট্র রাজনীতির পরিবর্তনের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত মানুষ বন্ধুত্ব বরণ করেছে, সেই শব্দগুলো করার জন্য আমি আমার দল আমার নেতা তারা প্রমাণ পরিশ্রম করে আছে। আপনারা সরকার বাধা বিপত্তি পেরিয়ে আজকে শুক্রবারে প্যালেস্টাইনের জনগণের সামনে সমর্থন প্রকাশ করে আমাদের দেশের মানুষ আজকে যে সমর্থন প্রকাশ করে জমা করে যে মিছিল করেছেন, সমাবেশ হয়েছে, অনেক মানুষ এখানে আপনি কিছু ক্লান্ত হয়ে গেছে। আপনি শুক্রবার আমার অঞ্চলের মানুষের যে সংস্থাটি জানানো অনুষ্ঠান, তারপরে আপনারা এখানে সমাবেশ হয়েছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনাদের প্রতি আমি আপনাদের কথা অন্তরে